হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, তোমাদের জন্য কিন্তু একটি খুব গুরুত্বপূর্ণ আহ, তথ্য বা রিপোর্ট যেটাই বলতে পারো সেটা কিন্তু নিয়ে এসেছি। অবশ্যই কিন্তু প্রথম থেকে লাস্ট অবধি কিন্তু ভিডিওটি দেখবে। এবং দেখুন, পঞ্চম দফা শেষে কার পাল্লা ভারী থাকছে, অর্থাৎ পঞ্চম দফা শেষে কার পাল্লা কিন্তু ভারীর দিকে যেতে পারে বা কে এগিয়ে থাকতে পারে, কোন জায়গা থেকে এগিয়ে থাকতে পারে সেটা কিন্তু অবশ্যই জানবো। তো চলো, প্রথম থেকে কিন্তু শুরু থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আমি কিন্তু সমস্ত রকম তথ্য নিয়ে এসেছি 2019 সালের টোটাল তথ্য নিয়ে কিন্তু আলোচনা করব। তার সঙ্গে কিন্তু যে দেশের পরিস্থিতি বা রাজ্যের পরিস্থিতি, যেরকম পরিস্থিতি, একটা দেখো, একটা ভোট কিন্তু হয় অনেক কিছুর উপরে ডিপেন্ড করে কিন্তু ভোট একটা হয়। তো সেই ভোটে কিন্তু নানান রকম অ্যানালাইসিস আমরা আজকে করব এবং জেনে নেব যে কার পাল্লা কোথায় ভারী থাকতে পারে। তো আমরা এটাই জানবো যে পঞ্চম দফা শেষে বুথ ফেরত সমীক্ষা কি। তো দেখুন, এই যে আমরা আজকে সমীক্ষাটা করব, এটা কিন্তু হতেও পারে আবার নাও হতে পারে, এমন না যে হবেই, ঠিক আছে, আবার এমন না যে হবে না। তো এটা কিন্তু এরকম না। তো আমি প্রথম থেকেই একদম বলে দিই যে আমি কার পাল্লা ভারী রাখি সেটা কিন্তু হতেও পারে আবার না হতে পারে, এটা কিন্তু কোনো ব্যাপার না। তো চলুন আমরা কিন্তু প্রথম থেকে লাস্ট অব্দি আজকে ভিডিওটা দেখবো সবাই মিলে। তো শুরু করা যাক। শুরু করার আগে আমরা যেটা দেখবো, একটুখানি তথ্যগুলো দেখে নেব যে দেখুন, ভোট পার্সেন্টেজ কোথায়। প্রত্যেক জায়গায় কিন্তু ভালো ভোট হয়েছে। বনগাঁতে কিন্তু প্রচুর ভোট হয়েছে, 81%, 81.04% কিন্তু ভোট হয়েছে। সেখানে কিন্তু আমরা কিন্তু ব্যারাকপুরে দেখতে পাচ্ছি, ব্যারাকপুরে কিন্তু ভোট হয়েছে কিন্তু 75.41%, অর্থাৎ ভোট কিন্তু সব জায়গায় ভালো হয়েছে। হাওড়াতে দেখুন 71.73% কিন্তু ভোট হয়েছে। উলবেরিয়াতে কিন্তু দারুণ ভোট হয়েছে, 79.78 ভোট হয়েছে। শ্রীরামপুরে কিন্তু 76.88 দারুণ ভোট হয়েছে। হুগলিতেও কিন্তু দারুণ ভোট হয়েছে, 81.38 ভোট হয়েছে। আরামবাগেও কিন্তু দারুণ ভোট হয়েছে, 82.62 কিন্তু ভোট হয়েছে। এখন আমরা কিন্তু কিছু কিছু লোকসভা নিয়ে, অর্থাৎ এই কটা লোকসভা নিয়ে কিন্তু আমরা আজকে আলোচনা করব এবং দেখব এগিয়ে কে থাকছে, পঞ্চম দফার শেষে এগিয়ে কে থাকতে পারে। দেখুন, এটা কিন্তু বনগা লোকসভার কিন্তু কত রেজাল্ট, 2019-এর রেজাল্ট। এখানে কিন্তু শান্তনু ঠাকুর প্রচুর পরিমাণ ভোটে মোটামুটি একটা জিতেছিল। এখানে কিন্তু ভোট পার্সেন্টেজ যদি আমরা হিসাব করি, প্রায় 8% ভোটের মতো। এই যে এটা টোটালটা যে আমি করেছি, আপনারা কিন্তু 2014 সালেরও আপনারা দেখতে পারেন। এই ভিডিওটা কিন্তু আমার দেওয়া আছে 2014 এবং 2019 সালে কিন্তু অ্যানালাইসিস দিয়ে কিন্তু সম্পূর্ণ ভিডিওটি। তারপরে কিন্তু আমরা একটু দেখে নেব যে এখানে কিন্তু 2019 সালে ফার্স্ট রানার আপ হয়েছিল কিন্তু টিএমসি, অর্থাৎ জিতেছিল কিন্তু শান্তনু ঠাকুর, ঠিক আছে। এবং সিপিএমের কিন্তু 2014 সালের থেকে এখানে কিন্তু প্রচুর ভোট কমেছিল, অর্থাৎ অনেক ভোট কিন্তু সিপিএমের থেকে ভোট কিন্তু বিজেপির দিকে গেছে। এটা কিন্তু আমি এর আগের অ্যানালাইসিসে যখন দেখিয়েছিলাম বনগাঁর পুরো অ্যানালাইসিসটা, তখন কিন্তু বলে দিয়েছি। তো এবার কিন্তু আমরা দেখব এখানে কে কি জিততে পারে বা এখানে কে জিততে পারে। তো দেখুন, এখানে কিন্তু বনগাঁ লোকসভায় যেটা হতে পারে, এই বছর কিন্তু যেহেতু আমরা দেখলাম যে ভালো ভোট হয়েছে, প্রায় 81%-এর মতো ভোট হয়েছে, সবাই কিন্তু ভোট দিয়েছে। এবং দেখুন, রাজ্যের যে সার্বিক অবস্থা, ঠিক আছে, এবং দেশের যে সার্বিক অবস্থা, তো সেরকম দেখেই কিন্তু মোটামুটি ভোট হয় একটা। তো এখানে কিন্তু প্রথম যে 2014 সালে ভোট হয়েছিল এবং 2019 সালে যে ভোটে দেখুন, বিজেপি কিন্তু একটি ভালো পজিশনে ছিল এবং প্রায় 8% ভোটের বেশি নিয়ে কিন্তু এগিয়ে ছিল আগের বছর। তো এবছর কী হতে পারে, তো দেখুন এবছর এরকম একটা ব্যাপার যে এখানে কিন্তু আর মমতা ঠাকুরকে এবার কিন্তু দাঁড়ায়নি, এবার কিন্তু অন্য ক্যান্ডিডেট টিএমসির হয়ে কিন্তু দাঁড়িয়েছে। তো সেও কিন্তু মোটামুটি ভালো ক্যান্ডিডেট এবং শান্তনু ঠাকুরও কিন্তু ভালো ক্যান্ডিডেট। দুজনের মধ্যেই কিন্তু মেন কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইটা হবে এবং এখান থেকে এগিয়ে থাকতে পারে কে, আমরা কিন্তু এখান থেকে কিন্তু এগিয়ে রাখবো শান্তনু ঠাকুরকে এবছর, অর্থাৎ 2024 সালে কিন্তু আমরা এগিয়ে রাখছি বনগাঁ লোকসভায় শান্তনু ঠাকুরকেই। সেকেন্ড লোকসভা কিন্তু ব্যারাকপুর লোকসভা। ব্যারাকপুর লোকসভা কিন্তু একটি খুব গুরুত্বপূর্ণ লোকসভা। এখানে 2014 সালে কিন্তু দীনেশ ত্রিবেদী কিন্তু জিতেছিল, সে কিন্তু টিএমসির ক্যান্ডিডেট ছিল। এবং দেখুন, এর আগের বছর কিন্তু দীনেশ ত্রিবেদী কিন্তু হেরেছিল, অর্থাৎ 4,58,000 ভোটে কিন্তু দীনেশ ত্রিবেদী হেরেছিল। সরি, ভুল বললাম কেন, সরি, আমি আরেকবার বলছি যে 4,58,000 ভোট কিন্তু দীনেশ ত্রিবেদী পেয়েছিল, ঠিক আছে, মানে পেয়েছিল। এবং অর্জুন সিং কিন্তু ভোট পেয়েছিল কিন্তু 4,72,000। এবং সিপিএমের ভোট কিন্তু 2014 সালের থেকে ব্যারাকপুরে কিন্তু ভোট অনেক কমেছিল, অর্থাৎ 2014 সালে আরও বেশি ছিল, 2019 সালে কিন্তু অনেক কমে গেছে এবং কমে কিন্তু বেশিরভাগ ভোট কিন্তু চলে গেছে কিন্তু বিজেপির দিকে, ঠিক আছে, বিজেপির দিকে কিন্তু চলে গেছে। এবার এই ব্যারাকপুর লোকসভায় কে উইন হতে পারে, দেখুন, অর্জুন সিং কিন্তু প্রথম বিজেপিতে ছিল, তারপর সে আবার দল চেঞ্জ করে আবার টিএমসিতে গেল। টিএমসি দিকে যখন যে টিকিটটা সে মোটামুটি পেলো না, পার্থভৌমিক টিকিটটা পেলো, তো সেখান থেকে কিন্তু আবার কি হলো, আবার কিন্তু অর্জুন সিং কিন্তু বিজেপিতে আসলো। তো দেখুন, এরকম কিন্তু জনগণ এই সব ব্যাপারগুলো কিন্তু অনেক রকম ব্যাপার থাকে, এগুলো কিন্তু ঠিকঠাকভাবে নেয় না, ঠিক আছে।
যে একটা দলে থাকে এবং একটা দলের হয়ে কাজ করে, যার কাজ করার ইচ্ছা সে কিন্তু এমনিই কাজ করতে পারে। তো সেই ক্ষেত্রে যদি আমরা ব্যারাকপুর লোকসভায় দেখতে যাই যে এই বছর কে এখান থেকে এগিয়ে থাকতে পারে, আমরা কিন্তু এই বছর ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে যে নতুন ক্যান্ডিডেট দাঁড়িয়েছে অর্থাৎ পার্থ ভৌমিক, আমরা কিন্তু পার্থ ভৌমিককে এগিয়ে রাখবো। ঠিক আছে, অর্জুন সিংয়ের থেকে কিন্তু আমরা পার্থ ভৌমিককে এগিয়ে রাখবো। কিন্তু বারবারই বলছি এই সমীক্ষা কিন্তু মিলতেও পারে, নাও মিলতে পারে, তাও যেটুকু আমরা আলোচনা করা সেটুকু কিন্তু আলোচনা করছি। সেকেন্ড কিন্তু আমরা হাওড়া লোকসভায় চলে যাচ্ছি। ঠিক আছে, হাওড়া লোকসভা ইলেকশন আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু দাঁড়িয়েছে প্রসূন ব্যানার্জি কিন্তু দাঁড়িয়েছিল, এবং সিপিএমের আমার যতদূর মনে পড়ছে সব্যসাচী হয়তো দাঁড়িয়েছিল, আমার ঠিক একটু মনে পড়ছে না, যাই হোক এটা আমার ভুলও হতে পারে, মানে এই বছর আর কি। তো এটা কিন্তু 2019 সালের রেজাল্ট। এখানে কিন্তু দেখুন 2019 সালে কিন্তু সেকেন্ড পজিশনে ছিল কিন্তু বিজেপি, আমরা কিন্তু বেশিরভাগ জায়গায় দেখছি ফার্স্ট পজিশনে নয় তো সেকেন্ড পজিশনে কিন্তু বিজেপি ছিল, এবং থার্ড পজিশনে কিন্তু সিপিএম ছিল। যেখানে কিন্তু 2019 সালে থার্ড পজিশনে কিন্তু সিপিএম ছিল, সেই ভুল বললাম, মানে 2019 সালে সেকেন্ড পজিশনে হাওড়াতে সিপিএম ছিল, সেখান থেকে কিন্তু থার্ড পজিশনে চলে এসেছে সিপিএম। তো দেখুন সিপিএমের কিন্তু অনেকটা ভোট কিন্তু মোটামুটি বিজেপির দিকে গেছে। এবং আরেকটি কথা, যেটা উল্লেখ্য বিষয় এই হাওড়াতে যে টিএমসির যে ভোটটা, ঠিক আছে, টিএমসির যে ভোট হয়েছিল সেই টিএমসির ভোটে টিএমসি কিন্তু 2014 সালের থেকেও কিন্তু 2019 সালে যখন ভোট জিতেছিল নিজেদের পার্সেন্টেজ অর্থাৎ নিজেদের যে ভোট পার্সেন্টেজ সেটা কিন্তু বাড়িয়েছিল টিএমসি। তো সেখান থেকে আমরা এখানে 2024-এ মোটামুটি প্রসূন ব্যানার্জি কিন্তু আবার দাঁড়িয়েছে। তো এখান থেকে আমরা হাওড়া লোকসভা থেকে এখানে কিন্তু আমরা টিএমসিকে কিন্তু এগিয়ে রাখছি। ঠিক আছে, তো হাওড়া থেকে কিন্তু আমরা টিএমসিকে এগিয়ে রাখছি। নেক্সট কিন্তু উলবেড়িয়া লোকসভা কিন্তু একটি খুব গুরুত্বপূর্ণ লোকসভা। এখানে কিন্তু সাজদা আহমেদ পরপর দুবার, এর আগের বার বলতে 2014 সালে কিন্তু সে মোটামুটি সে কিন্তু একটা ভালো মার্জিনে জিতেছিল, এবং 2019 সালে কিন্তু তার থেকেও বেশি মার্জিনে কিন্তু জিতেছিল, অর্থাৎ মার্জিন কিন্তু টিএমসি বাড়িয়েছিল। হ্যাঁ, তো সাজদা আহমেদ কিন্তু 2014 সালে দাঁড়িয়ে, সাজদা আহমেদের আমার ঠিক নামটা মনে পড়ছে না, 2014 সালে আপনারা যারা উলবেড়িয়া থেকে দেখছেন একটু কে দাঁড়িয়েছিল বলবেন, তার থেকেও কিন্তু পার্সেন্টেজ বাড়িয়ে কিন্তু আরও অনেক বেশি ভোটে মার্জিনে কিন্তু জিতেছিল সাজদা আহমেদ 2019 সালে। সেকেন্ড পজিশনে ছিল কিন্তু জয় ব্যানার্জি, থার্ড পজিশনে ছিল কিন্তু সিপিএম। এখন দেখুন এখান থেকে কাকে এগিয়ে রাখা যায়। দেখুন 2019-এর উলবেড়িয়াতে যেই রেজাল্ট হয়েছিল, সার্বিক যেই রেজাল্ট হয়েছিল, তারপরে কিন্তু রাজ্যে মোটামুটি অনেক কিছু গেছে, একটা বিধানসভাও গেছে। আমরা কিন্তু বিধানসভার কথা কিন্তু মাঝে ভুলে গেলে চলবে না। বিধানসভায় কিন্তু হিউজ পরিমাণ সিট নিয়ে কিন্তু টিএমসি আবার গভর্নমেন্টে এসেছিল, ঠিক আছে, 2021 সালে। তো সেই দিক থেকেও কিন্তু আমরা যদি দেখতে চাই তাহলে কিন্তু আমরা উলবেড়িয়া থেকেও কিন্তু এগিয়ে রাখবো টিএমসিকে, কিন্তু উলবেড়িয়া থেকে আমরা এগিয়ে রাখবো। তো অবশ্যই কিন্তু সাজদা আহমেদই দাঁড়িয়েছেন, তো অবশ্যই আমরা টিএমসিকে এগিয়ে রাখবো। আরেকটি খুব গুরুত্বপূর্ণ শ্রীরামপুর লোকসভা ইলেকশন। দেখুন শ্রীরামপুর লোকসভা ইলেকশনে কিন্তু কল্যাণ ব্যানার্জি দাঁড়িয়েছে, এবং দীপশিতাও কিন্তু দাঁড়িয়েছে সিপিএমের ক্যান্ডিডেট, এবং বিজেপিরও ভালো ক্যান্ডিডেট কিন্তু দাঁড়িয়েছে। এবার দেখুন এখানে একটা ব্যাপার আছে, 2014 সাল আর 2019 সালে, আমরা কিন্তু এটা 2019 সালের একটু প্রেডিকশন করছি, ঠিক আছে, কিন্তু 2019 সালে আমরা যেটা দেখেছি যে এখানে কিন্তু সিপিএমের ভোট কিন্তু সেকেন্ড পজিশনে ছিল, কিন্তু 2019 সালে কিন্তু অর্থাৎ এই যে এটাতে কিন্তু সিপিএমের ভোট কমে কিন্তু বিজেপিতে অনেক ভোট গেছে। এখন দেখা যাচ্ছে যে সিপিএমের এখানে যদি সিপিএমের ভোট কাটাকুটি না হয়, অর্থাৎ ভোট কাটাকুটি বলতে সিপিএমের ভোট যদি বিজেপির দিকে না যায়, তার কারণ হচ্ছে এখানে কিন্তু সিপিএমের কিন্তু ভালো ক্যান্ডিডেট দাঁড়িয়েছে, ঠিক আছে, ভালো ক্যান্ডিডেট দাঁড়িয়েছে, দীপশিতা কিন্তু একজন ভালো ক্যান্ডিডেট। তো সেই দিক থেকে আমরা যদি দেখতে যাই এখানে কিন্তু টক্কর হতে পারে কিন্তু বিজেপি টিএমসি। তো এই যে লোকসভাটা আছে এটাতে কিন্তু আমরা মোটামুটি 50-60% কিন্তু রেখেছি, 50% মানে 50-60% কিন্তু রেখেছি। এখানে কিন্তু যা কিছু হতে পারে, ঠিক আছে, এখানে কিন্তু যে কোনো একটি দল অর্থাৎ বিজেপি বা টিএমসি যে কোনো মুহূর্তে কিন্তু বেরিয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে এটা 50-60 আমি রেখেছি, তাও কিন্তু কিছুটা হলেও কিন্তু আমরা বিজেপিকে এখান থেকে কিন্তু একটু এগিয়ে রাখতে পারি। আমরা সার্বিক অনেকগুলো দিক বিচার করে আমরা কিন্তু মোটামুটি দেখেছি। আমি আবারও বলছি যে এগুলো কিন্তু মিলতেও পারে আবার নাও হতে পারে। হুগলি লোকসভায় কে এগিয়ে থাকবে? দেখুন হুগলির লোকসভায় কিন্তু লকেট চ্যাটার্জি প্রচুর পরিমাণ ভোটে, কিন্তু আগের বছর প্রচুর পরিমাণ বলতে প্রায় 71,000 ভোটে কিন্তু জিতেছিল, এবং সেকেন্ড পজিশনে ছিল কিন্তু রত্না দেনাক যে কিনা রানার্স, এবং প্রদীপ শাহ কিন্তু থার্ড পজিশনে ছিল। এবার দেখুন এখানে কিন্তু একটা ব্যাপার হয়েছে যে এবার কিন্তু রচনা বন্দ্যোপাধ্যায়কে দাঁড় করিয়েছে।
এখন দেখুন লকেট আর রচনার মধ্যে কিন্তু ভালো একটি টক্কর হতে চলেছে। টিএমসির ক্যান্ডিডেট কিন্তু লকেট, টিএমসির ক্যান্ডিডেট কিন্তু রচনা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির ক্যান্ডিডেট কিন্তু লকেট চ্যাটার্জি। তো এখান থেকে সার্বিকভাবে কে এগিয়ে থাকতে পারে, দেখুন এখানে কিন্তু এমন একটা সিচুয়েশন যেখানে কিন্তু আমি এই টোটালটাকে আমি পুরো 50-50 রাখবো, ঠিক আছে, এখানটাকে কিন্তু আমি টোটালটা 50-50 রাখবো। এখানে কিন্তু যে কোনো মুহূর্তে যে কেউ কিন্তু জিতে যেতে পারে, ঠিক আছে, এটা কিন্তু পুরোটাই 50-50, এটা কিন্তু টোটালটা একটা 50-50 মানে 50-50 লোকসভা আমি রাখলাম, হুগলি লোকসভাটা, ঠিক আছে। এটা আপনারাই বলবেন মোটামুটি কে এগিয়ে থাকতে পারে। তাও আমি এখান থেকে কিন্তু মোটামুটিভাবে একটুখানি হলেও এগিয়ে রাখবো দুজনকেই, ঠিক আছে, রচনাকেও এগিয়ে রাখবো, লকেটকেও এগিয়ে রাখবো। তার লকেট যেহেতু আগের বারের একটু সংসদ, তাই তাকে একটু সামান্য এগিয়ে রাখবো, কিন্তু রচনাও কিন্তু এখানে কিন্তু যে কোনো মুহূর্তে টক্কর দিয়ে দিতে পারে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আরামবাগ লোকসভা, আরামবাগ লোকসভা কিন্তু খুব গুরুত্বপূর্ণ লোকসভা। আরামবাগ লোকসভায় কে এগিয়ে থাকবে সেটা কিন্তু দেখব। দেখুন এখানে কিন্তু টিএমসি জিতেছিল 2014 সালে, এবং 2019 সালে যখন আসে তখনও কিন্তু টিএমসি জিতেছে, কিন্তু মার্জিন কিন্তু আরামবাগে একদমই কম ছিল, এবং সিপিএমের ভোট কিন্তু এখানে কমে গেছিলো 2019 সালে। সিপিএমের প্রচুর পরিমাণে ভোট, এটাই আমরা ধরছি যে বিজেপি দিয়ে কিন্তু আসছে। এবং দেখুন এখানে কিন্তু আগের বছর যে জিতেছিল 1100 সামথিং কিন্তু ভোটে জিতেছিল কে, টিএমসি ক্যান্ডিডেট। তো আরামবাগ লোকসভা একটি এমন খুব গুরুত্বপূর্ণ লোকসভা, তো এখান থেকে মোটামুটি আমরা আগিয়ে রাখবো কিন্তু এই বছরের জন্য কিন্তু বিজেপিকে, এই বছরের জন্য কিন্তু আরামবাগে আমরা কিন্তু এগিয়ে রাখবো। তো আমরা কিন্তু সবগুলো লোকসভায় মোটামুটি কমপ্লিট করলাম, বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি, আরামবাগ। এবং আপনাদের যদি কোনো রকম মন্তব্য থাকে অবশ্যই কিন্তু আপনারা জানাবেন মোটামুটি কোথায় কে ভালো রেজাল্ট করতে পারে, অবশ্যই আপনাদের মতামত আমাদের জানা দরকার। তো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য কিন্তু